আমাদের মতন যারা হাউসওয়াইফ তাদের প্রতিদিনের সকালটা আমার মনে হয় এই একই রকমভাবেই শুরু হয়। বাইরের সমস্ত কাজগুলো সেরে আসা, আর তারপর বাসি আসি সেরে ঘরে এসে আগে বিছানাটা তোলা। তো অন্যান্য দিন কিন্তু আগে বিছানাটা আমি তুলি না, আগে আমি একটু চা খেয়ে নিই, তারপর বাবানকে ডেকে নিয়ে বিছানা তুলি। কিন্তু আজকের ব্যাপারটা না একটু চেঞ্জ হয়েছে। আসলে বাবানের ম্যাডামকে বলেছি একদম 7:30 থেকে 7:45-র মধ্যে আসতে। 8টা বেজে গেলে না অনেকটাই দেরি হয়ে যায়, আর তখন না বাবানের স্কুল থাকে, এবং স্কুলে যাওয়ার আগে না কিছুতেই সে খেতে চায় না, বলে খেয়ে দিয়ে স্কুলে যেতে ওর নাকি ভারী কষ্ট হয়। তো সেই কারণে বলেছি একটু আগে আসলে ওরও পড়াটা তাড়াতাড়ি হয়ে যাবে, আর তারপর স্নান করে খাওয়ার সময়টাও পাবে এবং কিছুটা রেস্ট নিয়ে তারপর স্কুলে যেতে পারবে। তো সেই কারণেই আর কি আজকে প্রথমেই বিছানা গুছিয়ে নিয়ে তারপর চা করে নেব। বাবা ওদিকে ঘুম থেকে উঠে ব্রাশ করতে গেছে, আর এদিকে আমি আমার কাজগুলো সেরে নিচ্ছি। তো নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। শিপ্রিয়াস ডেইলি লাইফস্টাইল চ্যানেলের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি। একদিকে সকালে রুটির তরকারি বসিয়েছি, আর একদিকে আজকে বাবান বলেছে যেহেতু চাউমিন নিয়ে যাবে, তাই বাবানের জন্য আজকে একটু চাউমিন রান্না করে নিচ্ছি। তো এই যে এগুলোকে বোধহয় গুটি চাউ বলে, তো এরকম 2টো প্যাকেট রান্না করে দিলে, আর তার সাথে ওই একটা আলু, একটা ছোট দেখে গাজর আর একটুখানি পেঁয়াজ কুচি দিয়ে কোনো রকম একটুখানি রান্না করে দিলেই আমার বাবানের ভীষণ প্রিয় খাবারটা তৈরি হয়ে যায়। চাউমিন না ওকে যেরকম সেরকমভাবে করে দিলেই ও ভীষণ ভালোবাসে। তবে মাঝে মধ্যে আমি ঠিক যেমনটা বাড়িতে বানাই ওই যে সস টস দিয়ে একদম স্ট্রিট ফুড স্টাইলে, সেটা অবশ্য বেশি ভালোবাসে। তবে সেইটা তো হেলদি একদমই নয়, সেটা রোজ রোজ খাওয়াটাও তো একদম ঠিক না। স্কুলের জন্য আমাকে তো টিফিন বক্সে মোটামুটি 2 দিন চাউমিন আমাকে দিতেই হয়। তো রোজ যদি ওই রকমভাবে ওকে দিই তাহলে পেটের অবস্থা কিন্তু 2 দিনেই একদম গন্ডগোল হয়ে যাবে। চাউমিনটা আমার একদমই রেডি হয়ে গেছে, তবে এখন এই কড়াইয়ের মধ্যেই একটু ছড়িয়ে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। বাবানের স্কুল যাওয়া এখনও অনেকটাই দেরি রয়েছে, তারপর এটা ঠান্ডা হয়ে গেলে টিফিন বক্সে ভরে দেবো। এখন ঘড়িতে 9:15, আর এই যে ভাতের হাঁড়িটা বসিয়ে দিলাম, সাথে একটা আলু সেদ্ধও দিয়ে দিলাম তোমাদের দাদা ভাইয়ের জন্য। আর দেখা যাক কি মাছ নিয়ে আসে, সেইটা গরম গরম বাবা ছেলে দুজনকেই ভেজে দেব। ভাতের হাঁড়িটা ওদিকে বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে আর বাবান এখনও পড়ছে। এদিকে না আমার এই বালতিগুলো ভীষণই নোংরা হয়েছিল একদম, যেহেতু সারাদিন জল ভরা থাকে এখানে, তো সেই কারণে না কেমন একটা হলুদ ছোপ পড়ে গিয়েছিল। তো আজকে এটাকে হারপিক দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে রেখেছিলাম জানো তো, আর স্কচ ব্রাইট দিয়ে একটু ডলা দিতেই কেমন সুন্দর দেখো শ্যাওলাগুলো তো উঠে গেলই, লালচে যে ছোপ ভাবটা ছিল সেটাও কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে। যে কোনো জিনিস হেলায় ফেলে রাখলে বা দীর্ঘদিন পরিষ্কার পরিচ্ছন্ন না করলে তার মধ্যে ধীরে ধীরে নোংরার আস্তরণ তো পড়তেই থাকে। তবে সেটাকে যদি মাঝে মধ্যেই এরকমভাবে যত্নের সাথে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়া যায় তাহলে কিন্তু আবার সেই নতুনের মতন হয়ে ওঠে। জিনিসপত্র হোক অথবা সম্পর্ক একই রকম, একইভাবে হেলায় যদি পড়ে থাকে তখন কিন্তু তার উপরে একটা ধুলোর আস্তরণ পড়বেই। তাই আমাদের দরকার সঠিক সময়ে প্রতিনিয়ত সেই ধুলোর আস্তরণগুলোকে ধুয়ে মুছে পরিপাটি করে রাখা, তাহলে কিন্তু সম্পর্ক হোক অথবা জিনিসপত্র সব কিছুই থাকবে নতুনের মতো। কিছু কাচাকুচিও ভিজিয়েছিলাম, সেগুলো ওই সার্ফ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, আর সেটা ভিজতে ভিজতেই কিন্তু বালতি মগ সমস্ত মেজে ঘষে পরিষ্কার করে নিয়েছি। আর এই তো সেগুলো এখন পরিষ্কার করা হয়ে গেছে, আর এখন কাচাকুচিগুলোও করে নিচ্ছি। যতটা পারি এই সময়টাতেই না আমি এই কাচাকুচিগুলো করে নিই। তোমরা কখনোই দেখবে না যে রান্নাবান্না সেরে তারপর কেচে কুচে আমি স্নান করে উঠি, তা কিন্তু করি না। কাচাকুচিগুলো সব সময়ই আমি ওই সকালের জলখাবার বসিয়ে দিয়ে নিয়ে সেই ফাঁকে করে নিই। ততক্ষণে ওই স্নান করে উঠতে উঠতে অথবা দুপুরে রান্নাবান্না করতে করতেই আমার কিন্তু এই সমস্ত কাচাকুচি যা কিছু কাচি সব কিছুই শুকিয়েও যায়, আবার ভাজটাও করা হয়ে যায় সঠিক সময়ে।
এদিকে ভাত প্রায় আমার হয়ে গেছে, খানিক বাদেই মাছ ঝরিয়ে নেব। আর এই যে এখন কিন্তু চাউমিনটা বেশ ঠান্ডা হয়ে গেছে, তাই এখন টিফিন বক্সের মধ্যে ভরে নিচ্ছি। তোমরা আমাকে বলেছিলে স্টিলের টিফিন বক্স ব্যবহার করতে, যদিও বা আমি যে প্লাস্টিকের টিফিন বক্সটা ব্যবহার করি সেটা কিন্তু একদম ফুড গ্রেডেড, তো সেই বক্সটার মধ্যেও মাঝে মধ্যে দিই। আবার এই স্টিলের বক্সটাও আমি ব্যবহার করি, যে কোনো গরম জিনিস কিন্তু আমি এই স্টিলের জিনিসের মধ্যেই আজকাল ওকে দিচ্ছি। টিফিন বক্সটা রেডি থাক, জলটাও দিয়ে নেব। আর ওইদিকে স্টিলের যে বাটিটা বসানো রয়েছে তার মধ্যে কিন্তু একটা ডিম সেদ্ধও দিয়ে নিয়েছি। আজকে তোমাদের দাদাভাইয়ের আসতে একটু দেরি হয়ে গেল, যেহেতু বাজারে গিয়েছিল কাজের পথে, তো সেই কারণে একটু আসতে দেরি হয়েছে। কিন্তু এদিকে বাবানকে আমি একদম স্নান করিয়ে রেডি করে দিয়েছি, শুধুমাত্র খাওয়াটাই বাকি। তো এই যে বাজারঘাট কি নিয়ে এসেছে দেখতে হবে, কারণ যদি মাছ আনে, মাছ তো আনতেই বলেছি, মাছটা ধুয়ে আবার ওদেরকে ভেজে দিতে হবে ভাতের সাথে। চিচিঙ্গা ভাজা খেতে বেশ ভালো লাগে জানো তো, আর কত বড় বড় হয় বলো তো চিচিঙ্গাগুলো। তবে আজকে যেগুলো এনেছি এগুলো কিন্তু একদমই ছোট্ট ছোট্ট, বেশ বড় বড় চিচিঙ্গা হয়। আর এই চিচিঙ্গা ভাজা করার সময় একটু যদি ডিম ফাটিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু টেস্ট আরও বেশি ভালো হয়। তো ওইদিকে চিচিঙ্গা এনেছে, তার সাথে এগুলো কুলেখাড়া, তোমাদের দাদাভাই প্রতিদিন কুলেখাড়ার রস খাচ্ছে, তো সেই কারণে বেশ 2-3 আটি নিয়ে এসেছে। আর তার সাথে নিয়ে এসেছে পটল আর ওলের ডাঁটা। ওলের ডাঁটা তো এই সিজনে খাওয়াই হয়নি, এই প্রথম আজকে তোমাদের দাদাভাই ওলের ডাঁটা নিয়ে আসলো। ভীষণ ভালো লাগে জানো তো, কাঁঠালের বীজ দিয়ে, চিংড়ি মাছ দিয়ে। তবে চিংড়ি মাছ দিয়ে আজকে করছি না, কারণ চিংড়ি মাছ আনেনি, তাই এমনি কাঁঠালের বীজ দিয়ে ভালো করে একদম সুন্দর করে জুটজাট করে রান্না করে নেব। তো এখানে তোমাদের দাদাভাই নিয়ে এসেছে লোটে মাছ, আর তার সাথে নিয়ে এসেছে মাছের ডিম। লোটে মাছটা তো বাবানের ভীষণই পছন্দ, তো লোটে মাছও এখানে রয়েছে 500 মতো, আর মাছের ডিমও বললো 500 নিয়ে এসেছে। আজকে আর মাছ আনেনি, ভেবেছিলাম মাছ আনলে 2 পিস মাছ ঝটপট ধুয়ে ভেজে ওদেরকে দিয়ে নেব। তো যাকে এখানে মাছের ডিম নিয়ে এসেছে, চটপট মাছের ডিমগুলো ধুয়ে নিয়ে বরঞ্চ ওদের 2টো বড়া ভেজে দিই। আর আজকে লোটে মাছগুলো দেখো বেশ বড় বড় রয়েছে, দেখেছো? আজকে এই মাছ দিয়ে একদম গোটা গোটা করেই লোটে মাছ রান্না করব। মানে আমার বাবান যেমনটা ভালোবাসে। আসলে ছোট ছোট সরু সরু যদি লোটে মাছ হয় না, সেটাতে এত পরিমাণ জল বেরোয় যে ওই রকম গোটা গোটা রাখতেই পারি না, তখন বাধ্য হয়ে ঝুড়ো করে নিতে হয়। তবে আজকে কিন্তু দারুণ মাছ রয়েছে, এটা দিয়ে আজকে একদম কষা কষা রান্না করব। কিছুটা মাছের ডিম মাকে রান্না করার জন্য দিলাম, কিছুটা আমি আজকে ঝাল রান্না করব, আর বাকিটা রেখে দিলাম আগামী দিনের জন্য ডালের সাথে পেঁয়াজ দিয়ে সুন্দর করে ভাজা করব। আর এই যে এখন বাবানের ভাত বেড়ে দিয়েছি, বাবান খাচ্ছে, আর এদিকে তোমাদের দাদাভাইয়ের ভাতটাও বেড়ে দিলাম। মাছের ডিম ধুয়েছি আর হাতে আষ্টে গন্ধ বেরোচ্ছে, যদিও বা আমি সাবান দিয়ে ভালো করেই হাতটা ধুয়ে নিয়েছি, তবুও কেমন যেন একটা হালকা গন্ধ থেকেই যায়। আর বাবানকে জামা পরাতে গিয়ে বাবান তো ভীষণই বিরক্ত হচ্ছে। জামাটা নিজেই পরে নিয়েছে, কিন্তু এই যে টাইটা এটা তো নিজে বাঁধতে পারে না, আমাকেই করে দিতে হয়। তো যেই না আমি ওকে পরাতে গিয়েছি ভীষণ রেগে গেছে, তো হাতে আবার একটুখানি গোলাপ জল মেখে নিয়ে তারপর টাইটা পরালাম। কত যে জ্বালাতন এখনকার বাচ্চাদের, সে আর বলার কথা না। আমাদের সময়ে আমরা নিজেরাই জামা কাপড় পরে নিতাম, মাকে পরাতে হতো না একদম, ছোটোবেলা ছাড়া বোন বোনের মতন পরে নিত, আমি আমার মতন পরে নিতাম। তাছাড়া আমাদের এত ফ্যাচাং বাবা তখন ছিলও না, 2 মেয়েকে নিয়ে না হলে আমার মা কিছুতেই পেরে উঠতো না। আর এই যে এক ছেলে বলে না একদম যেন মাথায় চড়ে বসেছে জানো তো, নিজেই কিন্তু বেল্টটা পরতে পারে, তবুও পরবো না, তুমি পরিয়ে দাও। আবার সেটাকেও পরাতে গেলেও সেখানেও আবার কত ফিরিস্তি। তো যাই হোক, বাবানকে স্কুলে পাঠিয়ে দিয়ে নিয়েছি, আর বড়াগুলো না একবারেই আমি ভেজে নিয়েছিলাম। আর এই যে এখানে ওলের যে ডাঁটা, এগুলো না মা কুটে দিয়ে গেছে জানো তো, এগুলো ভীষণ নাল হয়, তাড়াতাড়ি করে কোটাও যায় না। তো মাকে বললাম, মা আমি বাকি সব সবজি কুটে নিচ্ছি, এই যেমন পটল, আলু, কাঁঠালের বীজ, এই সমস্ত কুটে নিচ্ছি, তুমি বরঞ্চ একটুখানি ওলের ডাঁটাটা কুটে দাও। তো এদিকে দেখো লোটে মাছটা জল ঝরিয়ে রেখেছি ঝুড়ির মধ্যে, আর এখানে আদা, পেঁয়াজ,
কুটেছি। আসলে মানে অর্ধেকটা কোটা, পুরোটা কিন্তু এখনও আমি কুটতে পারিনি, অনেকটাই বেলা হয়ে গেল। তো এইবার না রান্নাটাও বসাতে হবে। তো প্রথমেই না আমি ওই 5 ফোড়ন সম্বার দিয়ে নিচ্ছি, আর তারপর এর মধ্যে ওই ওলের ডাঁটাটা আগে রান্না করে নেব। ওলের ডাঁটা এরকম নিরামিষ করেও ভালো লাগে, আবার একটু চিংড়ি মাছ দিয়ে করলেও ভালো লাগে। চিংড়ি মাছ এমন একটা মাছ যে যাতেই দেবে সেইটার স্বাদ কিন্তু বেশ অনবদ্য হয়ে যায়। তো যাই হোক, নিরামিষ করেই রান্না করছি। তবে কাঁঠালের বীজ কিন্তু আজকে বেশ অনেকটা পরিমাণে দিয়েছি। কাঁঠালের বীজ যত মুখে পড়বে ততই কিন্তু বেশ ভালো লাগবে। ওদিকে ওলের ডাঁটাটা বসিয়ে দিয়েছি, আর ওলের ডাঁটা থেকে প্রচুর জল বেরোচ্ছে, ওটা ওদিকে হতে থাক, ঢাকা চাপা দিয়েছি। যে সমস্ত সবজিগুলো বাজার থেকে এসেছিলো সেইগুলো এখন সমস্ত প্যাকেটে ভরে ভরে ফ্রিজে রেখে দিচ্ছি। এইগুলো ওই বাইরে রেখে অযথা শুকিয়ে লাভ নেই, তার থেকে বরঞ্চ ফ্রিজে থাক, টাটকা তাজা থাকবে। গতকাল 2টো আম তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো, তার থেকে একটা বের করে নিলাম, আজকে চাটনি করব। তো এই যে কুলেখাড়াটা মা একদম ডাটা ছাড়িয়ে সুন্দর করে প্লাস্টিকে ভরে দিয়ে গেছে, এটাও ফ্রিজে রেখে দিলাম। আর সমস্ত সবজিপাতিগুলো একদম গুছিয়ে ফ্রিজে রেখে দিলাম। এদিকে দেখো, ওলের ডাঁটাটা একদম সুন্দর কিন্তু ভাজা ভাজা চলছে। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাদা এবং কালো সর্ষে, আর তার সাথে কাঁচা লঙ্কা বাটা। এটাই হলো এর মেন মশলা যাকে বলে। সর্ষে বাটা দিলে ভীষণই ভালো লাগে এই ওলের ডাঁটা খেতে। ওলের ডাঁটা বলো, ঘ্যাটকুলের ডাঁটা বলো, সমস্তই ওই একই মশলা। তবে ঘ্যাটকুলের ডাঁটাতে আমি পেঁয়াজ রসুন দিই, আর এই ওলের ডাঁটাতে কখনোই পেঁয়াজ রসুন দিয়ে আমি রান্না করিনি। ডাঁটার মধ্যে অল্প একটু জল দিয়েছি, এবার এর মধ্যে স্বাদ মতন চিনি দিয়ে নিলাম। এই প্রত্যেকটি রান্নায় আমার শ্বশুরবাড়িতে চিনি দেওয়ার অভ্যাসটা কিন্তু প্রচুর পরিমাণে আছে, আর আমিও এই বাড়িতে এসে এত মিষ্টি খোর হয়ে গিয়েছি যে বলার কথা নয়। যতবারই ভাবি ডায়েট করব, সমস্ত আমি ভুলে যাই যখন এই রান্না করতে যাই। নিজের জন্য আর আলাদা করে কি রান্না করব বলো তো, সবার যা হচ্ছে সেগুলোই তো খেতে হয়। তো মিষ্টি কম দিয়ে রান্না আমাদের এই বাড়িতে কিন্তু চলে না, প্রত্যেকটি রান্নাতে আমাদের এক দানা হলেও মিষ্টি দেবে। তো সেই কারণেই আর কি আমাদের আর ওই ডায়েট করা চলে না, মানে আমার তো হয়ই না। আর মিষ্টি দেখলে, মানে ফ্রিজটা যখনই খুলি মিষ্টি দেখলেই তো মাথাটা একদমই ঠিক থাকে না, মিষ্টি খেতেই হবে। কি করে আমি ওয়েট আমি কমাবো বলো তো, কিছুতেই কমাতে পারবো না, জিভটাকে যে সংবরণ করতেই পারবো না। তার থেকে যেমনটা চলছে চলুক, যতদিন আছি খেয়ে বাঁচি। তো যাই হোক, অনেক কথা বললাম, এবার লোটে মাছটা রান্না করব। এদিকে দেখো, লোটে মাছগুলো না আমি একদম ধুয়ে এনে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। এবার এর মধ্যে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা বাটা, আর তার সাথে দিয়েছি সমস্ত গুঁড়ো মশলা। এই যেমন অল্প একটু জিরের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ এবং লবণ। তো সমস্তটা দিয়েছি, এবং তার সাথে দিয়েছি পরিমাণ মতন কাঁচা তেল। আমি 8 চামচ মতো ভিনিগারও এর মধ্যে অ্যাড করছি, কারণ ভিনিগার যদি এর মধ্যে দেওয়া হয় তাহলে কিন্তু মাছগুলো খুব একটা ভাঙে না, বেশ মোটামুটি গোটা গোটাই থাকে। তো সেই কারণে অল্প একটু ওই 8 চামচ মতো ভিনিগার এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। ওলের ডাঁটা চচ্চড়িটা কড়াইতে ওই দিকটাই হচ্ছে, আর এদিকটাতে ভাবলাম আমি লোটে মাছটা রান্না করে নিই, না হলে ওই কড়াইটা মেজে ঘষে রান্না করতে করতে অনেকটাই বেলা হয়ে যাবে। তো আমি না এই ফ্রাইং প্যানটা নিয়েছি, জানো তো, এর মধ্যে যদি লোটে মাছটা রান্না করি বেশ ছড়ানো থাকবে, আর রান্না করতেও সুবিধা হবে, খুব একটা মাছগুলো ভাঙবে না। তো এর মধ্যে সর্ষের তেল দিয়ে নিয়ে অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি। পেঁয়াজ ও টমেটো একটু নরম হয়ে এসেছে, এবার এর মধ্যে ওই ম্যারিনেট করে রাখা লোটে মাছটা আস্তে আস্তে ঢেলে দিলাম, এবং এটাকে খুব বেশি নাড়াচাড়া আমি করব না, হালকা হাতে একটুখানি ছড়িয়ে ছড়িয়ে দেব। গ্যাসটা সিম করে দিয়েছি, আর ওদিকে ওটা হতে থাকছে। এদিকে আমার যা সমস্ত কাচাকুচি করেছিলাম সবই শুকিয়ে গেছে, তো এগুলোকে সমস্ত তুলে নিচ্ছি। যারা এখনো পর্যন্ত আমার সাথে রয়েছো তাদেরকে জানাই অনেক ভালোবাসা, আর যারা নতুন রয়েছো এখনও আমার ভিডিও দেখছো অথচ লাইক শেয়ার কমেন্ট কিছুই করা হয়ে ওঠে না, তাদেরকে বলবো যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যদি এইরকম ভিডিও তোমরা আরও পেতে চাও তাহলে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকতে পারো। আর যারা অলরেডি এই কাজটি করে রেখেছো তাদের জানাই অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ।
ওদিকে ওলের ডাঁটিটাও বেশ শুকনো শুকনো ভাজা ভাজা করে রান্না করব, তার জন্য যতটুকু জল আছে সেইগুলোকে একদম শুকিয়ে ফেলতে হবে। মাঝে মধ্যে গিয়ে একটুখানি নেড়ে নিচ্ছে। আর যে লোটে মাছটা রান্না করছি তার থেকে তো মানে এত জল বেরিয়েছে যে কিছু বলার আর নেই, যেহেতু গ্যাসটা তার উপরে সিম করা রয়েছে। সিম না করেও তো উপায় নেই, বেশি বাড়িয়ে দিলে আবার একদমই নিচের দিকটা হয়তো ধরে যেতে পারে, পোড়া লেগে যেতে পারে, সেই কারণে কিন্তু সিম করে রেখেছি। আর তাতে করে আরও বেশি করে জল বেরোচ্ছে। তো যাই হোক, ওদিকে ওগুলো ওদের মতন হতে থাকুক, আর এদিকে আমি আমার কাজগুলো করে নিই। যে সমস্ত জামা কাপড়গুলো তুলে নিয়ে এসেছি সেইগুলো সমস্ত ভাঁজ করে গুছিয়ে রেখে দিই। এদিকে লোটে মাছটা দেখো ঠিক এই রকম রান্না হয়েছে, মানে একদম কিন্তু শুকনো শুকনো হয়ে এসেছে। আর যেহেতু আমি ফ্রাইং প্যানটাতে রান্না করেছি সেই কারণে কিন্তু দেখো একদম বেশ গোটা গোটাই রয়েছে, ভেঙে যায়নি। মানে ভেঙে তো যাই একটু টুকটাক, কিন্তু সেইভাবে কিন্তু একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যায়নি। এইরকমভাবে লোটে মাছ রান্না করে তোমরা দেখো, খেতে কিন্তু বেশ ভালো লাগে। এদিকে ওলের ডাঁটাটাও একদম শুকনো শুকনো করে রান্না করে নিচ্ছি, তবে নিচের দিকটাতে কিন্তু এখনও একটু জল জলে ভাব রয়েছে। এইটুকু জল থাকলেও ভালো লাগবে না, সেই কারণে একদম কড়াইতে যাতে ভাজা ভাজা হয় ঠিক সেই রকমভাবে রান্না করে তারপর নামাতে হবে। ফ্রাইং প্যানটা পরিষ্কার করে নিয়ে এসে আবারও বসিয়ে দিলাম। এবার ওই যে ডিমের ঝাল সেটাও এটার মধ্যেই রান্না করে নেব। তো প্রথমে ওই পেঁয়াজ টমেটো ভালো করে তেলের মধ্যে ভেজে নিয়ে তারপর আদা রসুন পেঁয়াজ বাটা এবং অল্প একটুখানি আদা বাটা দিয়ে কষিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে সমস্ত গুঁড়ো মশলাগুলো ওই একই মশলায়, যেমন জিরের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো এবং অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর লবণ হলুদ সেটা তো আছেই, সমস্তটা দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এই রান্নাটার মধ্যে আলু দিলে কিন্তু একদমই ভালো লাগে না, তবে তোমরা চাইলে ছোট ছোট করে আলু দিতেও পারো। তো এই রান্নাটায় আমাদের আলু খুব একটা ভালো লাগে না, তাই আর আলু দিইনি। মশলাটা কষা হয়ে গেলে এর মধ্যে অল্প একটু জল দিয়ে ফুটে উঠলে তার মধ্যে ভেজে রাখা বড়াগুলো দিয়ে নিয়েছিলাম, আর তারপর আরও একটুখানি ফুটিয়ে নিয়ে উপর দিয়ে ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েছি, আর তারপরে এই যে নামিয়ে নিলাম। কেমন হয়েছে এই মাছের ডিমের বড়ার ঝাল কমেন্টে জানাতে ভুলো না। সমস্ত কাজকর্ম সারা হয়ে গিয়েছে, আর তারপর স্নানে গিয়েছিলাম। আর এদিকে আমাদের ঠাকুরের ঘরে কিছু ওয়্যারিংয়ের কাজ বাকি ছিল, তো এই যে দাদা সেখানে কাজ করছিল, এবং আমার এই যে ঘরের বোর্ড এখানে ওই প্লাগ পয়েন্টের যে প্লাগটা রয়েছে সেইটা খারাপ হয়ে গিয়েছিল, তো দাদাকে বলেছিলাম এসে ঠিক করে দিতে। তাই ঠাকুর ঘরের কাজ শেষ হয়ে যাওয়ার পর আমার ঘরে এসে এটা পাল্টে দিচ্ছে। ছেলেকে কে আনতে যাবে? আমি আনতে যাবো, এখন তো 3:15 বাজে, 4:00। 3:15? স্নান করে তাহলে খেয়ে দিয়ে নিয়ে আসো, ভালোই হবে, নাহলে আমাকে আবার কাপড় চোপড় পরে আবার দৌড়তে হবে। তো তুমি এদিকে স্নান করে নাও, আমি ততক্ষণে খানিকটা এডিট বাকি রয়েছে করে নিই। এখন প্রায় বিকেল 4:30, আর চারিদিকটাতে দেখতে পাচ্ছ প্রচুর মেঘ করেছে। বাবান স্কুল থেকে এসে খাওয়া দাওয়াও করে নিয়েছে, আর এখন জামা কাপড়গুলো সমস্ত তুলে নিয়ে আসতে হবে। জানো তো এত মেঘ করেছে বৃষ্টিটা এলো বলে, তবে বাইরে যে হাওয়াটা দিচ্ছে বেশ ভালো লাগছে, মনে হচ্ছে আশেপাশে কোথাও বৃষ্টি হয়েছে। হাওয়াটা দিচ্ছে ভীষণ ঠান্ডা। ডলি সাহা, তুমি তোমার নামটা আমার ব্লগে নিতে বলেছিলে, এই তো নিলাম। তোলা দত্ত এবং রাবিয়া ইসলাম, তোমরা বাংলাদেশের কথা বলেছো যে তোমাদের দেশে যে পরিস্থিতিটা এখন চলছে ছাত্রদের উপর, সেটা নিয়ে কিছু বলতে। এই বিষয়টা এতটাই সেন্সিটিভ যে এটা নিয়ে কি বলবো কি না বলবো কিছুই বুঝে উঠতে পারছি না। তবে এটা বলতে পারি যে কোটা বন্ধ হোক, এটা ভারতীয় হিসেবে আমরাও সমর্থন করি। সবশেষে এটাই বলতে চাই যে পৃথিবীর ইতিহাসে ছাত্ররা কখনো আন্দোলন করে হারেনি। সবাই ঐক্যবদ্ধ হয়ে প্রতিটি আঘাতের দাঁত ভাঙা পাল্টা জবাব দিলে ছাত্র জনতার বিজয় সুনিশ্চিত। ঈশ্বরের কাছে প্রার্থনা করি দেশ আবার শান্ত হোক। কিসের স্প্রিং?
মুহূর্তের মধ্যে প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টির আওয়াজ শুনে বুঝতে পারছো কতটা বৃষ্টি হচ্ছে। তবে এই বৃষ্টিটা না বেশ ঘন্টাখানেক ধরে হলে তবেই কিন্তু ঠান্ডা হয়। এই 5 থেকে 7 মিনিট বৃষ্টি হচ্ছে, তারপর আবার যেই কাজ সেই। আর উঠোন দিয়ে দেখতে পাচ্ছ জল কিভাবে বয়ে যাচ্ছে একদম। তো এখন সন্ধ্যে 6:30, আর এই যে 2 কাপ চা করে নিচ্ছি। চা খেয়ে নিয়ে বাবানকে পড়তে বসাবো, তারপর যা যা কাজকর্ম থাকে সেগুলোও করতে হবে। তাহলে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের ব্লগটা কমেন্টে জানাতে ভুলো না। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অলওয়েজ হ্যাপি থেকো। আর হ্যাঁ, আমায় মনে রেখো। তাহলে আজকের মতন টাটা, আগামী দিনে আসছি নতুন কোনো একটি ব্লগের সাথে।